নমস্কার, আপনারা দেখছেন সুনামজিৎ অফিসিয়াল ব্লগ। আর এই মুহূর্তে আমি আসছি কোবনকালী শিক্ষা সদনের শিক্ষক সুধীর চন্দ্র ধারা, কিন্তু তার জনপ্রিয়তা আমাদের এলাকাতে প্রচুর। সাক্ষাৎ করতে আসছি, দেখা যাক স্যারের সঙ্গে কি আলাপ হয়। স্যার বাড়িতে আছেন? ও স্যার, ভালো আছিস তো? হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা, আমি কোথায় ছিলাম? আমার বাড়িতে এসেছি। এই আপনার সঙ্গে দেখা করতে আসছি। আপনি আমাদের অনেক পুরাতন স্যার। আপনার জন্য আমাদের হৃদয় কাঁদে আজও, সেই জন্য আপনার একটা ছোট্ট সাক্ষাৎকার নিতে আসছি। আমার এলাকার বাসীর, প্রতিটা এলাকার বাসীর আমাদের এখানের আপনার প্রতি একটা আগ্রহ আলাদা। সেই আগ্রহটা মানুষের সামনে তুলে ধরার জন্যই আপনার দু চার কথা নিতে আসছি। আপনার অনুমতি পেলে তাহলে আপনার দেখলাম একটা আমার বাড়িতে এসে। স্যার, আপনার জীবনের কিছু কাহিনী নিয়ে ভিডিও বানাচ্ছি, যেখানে আমরা অজানা কিছু তথ্য মানুষের সামনে তুলে ধরবো। সেই সম্বন্ধে আপনার কাছে জানতে চাইছি, আপনি সেই সম্বন্ধে আমাদেরকে কিছু পরামর্শ দেবেন, সেটা নিয়ে ভিডিও করেছি। ঠিক আছে, বস। আমার প্রথম কোশ্চেন, আপনার শিক্ষকতা হিসেবে প্রথম জীবন আপনার কোকনকালিকা শিক্ষা সদন। তখনকার কোকনকালিকা শিক্ষা সদন আর এখনকার কোকনকালিকা শিক্ষা সদনের মধ্যে আপনি কি কি পার্থক্য খুঁজে পান? স্কুল গেলে সেটা হচ্ছে আকাশ জমিন ফারাক। যখন আমি চাকরি পেয়েছিলাম, চাকরিটা নেহাত করতে হবে জীবন জীবিকার তাগিদেতে। তাই কিন্তু যা পরিবেশ ওখানকার যা ছিল, স্কুলে গিয়েই মন খারাপ। তার কারণটা হচ্ছে যে কোনো বাস চলতো না, ওখানেতে রাস্তা ছিল না। কাজে হচ্ছে জয়রামবাড়িতে নেবে হাঁটতে হাঁটতে ঘুষিমাটার উপর দিয়ে, বর্ষার সময় এক বুক জল গামছা করে পেরিয়ে গিয়ে তারপর তোদের ওখানে ওই ফুলিয়ে পেরিয়ে ওই অজয় মল্লিক বাবুদের পুকুরেতে হাত পা ধুয়ে জামা কাপড় পরে তারপরে তো শিক্ষক হলাম। তার আগে পর্যন্ত একদম মেটো লোক, ওইভাবে তো ব্যাগ ফ্যাগ কাঁধে করে নিয়ে স্কুলে যাচ্ছি। তারপরে গিয়ে স্কুলে পৌঁছালাম। আবার তোদের ওখান থেকে গিয়ে কোনো বাড়ি ভাড়া পাইনি আমি কোথাও। ওয়াপাট, বদনগঞ্জ, ফুলুই, কোথাও বাড়ি ভাড়া পাইনি। বেদরা, কোকন, শেষে 20 টাকা দিয়ে একটা হ্যাঁসপাড়াতে বাড়ি ভাড়া পেলাম, 20 টাকা। সেখানে যে মেঝেটা ফাটা, কোনো মতে সেখানে থেকে ওখানে থেকে আমি শিক্ষকতা করেছি। স্কুল বলতে দোচালা টিনের চাল, ঘরগুলো হচ্ছে ঘিরে দিয়ে আছে মাঝে মাঝে। আমি যদি জোরে ক্লাস করি, পাশে হচ্ছে যে যিনি ক্লাস করছেন তার ক্লাস করার অসুবিধা হবে। এইরকম একটা পরিবেশের মধ্যে ক্লাস 8 পর্যন্ত এইভাবেই থাকে, বুঝলেন। পরবর্তী পর্যায়েতে স্যার, আমি এখানে একটু যোগ করতে চাই। আপনি টিচার ইনচার্জ হিসেবে কোকনকালিকা শিক্ষা সদনে দায়িত্বভার গ্রহণ করেছিলেন, এবং তারপরে আমাদের কোকনকালিকা শিক্ষা সদন অনেকটা ডেভেলপ করেছিল। এটা যখন আমাদের হেডমাস্টার ছিলেন বংশীবাবু, বংশী পণ্ডিত মহাশয়, উনি রিটায়ার করার পরেতে দায়িত্বভার কে নেবে এইরকম একটা যখন চলছে, সিনিয়রিটি হিসেবে তো সবাইকে উনি ধরলেন, কেউ রাজি হলেন না। লাস্টে বলেছে আমার পাড়া পড়লো, আমি বললাম না, আমি হব। হওয়ার পর থেকে একটা মনে ওটা জিদ ছিল। একটা সমাজগত একটা প্রথা আছে, তোরা জানবি, যদি হায়ার সেকেন্ডারি স্কুলে মাস্টারি করে তাহলে সেটা কি নামজাদা টিচার, তার কোয়ালিফিকেশনটা যদি যাই থাকে না কেন, কিন্তু সে হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার। আর একটা জুনিয়র স্কুলের টিচার মানে তখন দেখবি নার্স সিটকে একটা চলে যায়। এইরকম একটা আমরা বাসেতে যেতে আসতে সমস্ত হচ্ছে আমরা পেতাম। পরবর্তী পর্যায়েতে আমার একটা মনের মধ্যে জিদ ছিল যে কোনো কোনো যদি এই স্কুলটাকে হাই স্কুল করা যায়। সুযোগ একটা হয়েছিল, সেটা হচ্ছে যখন বদনগঞ্জ সারদামণি গার্লস স্কুলটা হয়, সেই সময়তে মৃণাল ঘোষকে ধরে বংশীপাল বাবু সেক্রেটারি ছিলেন, বদনগঞ্জ স্কুলের টিচার, আমি শ্যামদাসবাবু মৃণাল ঘোষের আরামবাগের বাসাতে গিয়ে কথাবার্তা বলে এলাম। কিন্তু আমি আর বলছি না এই সময়তে এসে কারুকে দোষারোপ করছি না, কোনো একটা অজ্ঞাত কারণেতে টিচাররা ঠিক করলো না, অ্যাকসেপ্ট করলো না। পরবর্তী পর্যায়ে ওদের স্কুলটা হাই স্কুল হয়ে গেল, কিন্তু মনের মধ্যে আমার একটা জিদ চেপে গেল। যখন আমি
টিআইসিতে এলাম, সেই সময় থেকে আমি তদবির শুরু করলাম। তদবির করতে করতে একটা জায়গায় গিয়ে আমি পৌঁছাবার পরেতে যখন ইন্সপেকশনে চারবার আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু ইন্সপেকশন আসে না। সিস্টেম কি ছিল না, যদি জেলা পরিষদের গিয়ে যে শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ আছেন তিনি যদি পারমিট করেন, তাহলে তিনি ডিআইকে বলবেন, ডিআই ইন্সপেকশন যাবে, সেটা রাজ্য পর্যায়ে আবার তাদের চেয়ে আবার চিন্তা ভাবনা চলবে। এটা গেল তখনকারের ইতিহাস। এবারে বর্তমান যুগে কোকন কালিকা শিক্ষা সদনের রূপ আপনি দেখেছেন, পুরো চিত্রটাই বদলে গেছে। এক্ষেত্রে এখনকারের আপনি কি রকম এখন আমি মোটামুটি দেখতে পাচ্ছেন? উত্তর দিকের পুরো বিল্ডিংটা আমি করেছি, হুম। আর উত্তর দিকের পশ্চিম দিকের বিল্ডিংটা আমি টাকা রেখে তারপরে আমাকে ওইখান থেকে সরে আসতে হয়েছে। আমার হচ্ছে যে না স্যারের চিন্তা ভাবনা খুব ভালো ছিল। আজকে ওখানে দোকানপাট গজিয়ে গেছে, তোরা দেখতে পাচ্ছিস। খুব শখ ছিল বিরাট, সেটা হচ্ছে যেহেতু এখানে এসটিএসসি ছেলেরা বেশি, একটা এসটিএসসি হোস্টেল করার জন্য। কিন্তু যিনি ব্লকের চার্জে ছিলেন তিনি কোনোভাবেতেই রাজি হলেন না, বলে একদম নয়। তার কারণ একটা টাকা ইনভেস্ট করতে হয়, আপনার তত ফান্ড নেই আর নাই, আপনি ওই পথে যাবেন না। যাক, এখন মিড ডে মিল হয়ে গেছে, ছেলেমেয়েদের আরো সুবিধা হয়ে গেছে। যেটা আছে হচ্ছে নিঃসন্দেহে বলতে একটা কলেজের মতো হয়ে গেছে। দেখে আজকে গর্ববোধ করে, তোরাও আজকে প্রাক্তন ছাত্র, তোদের একটা খুব ভালো লাগে না স্যার ট্রাক এমনিতে যা জিনিস করে এলেন, পরবর্তী তার উপরে নতুন পালক গজিয়েছে। সেইটা আজকে হায়ার সেকেন্ডারি স্কুল হয়ে গেছে। এটাও একটা অনেক সুনামের। কিন্তু আমাদের এখানে একটাই আক্ষেপ, যেখানে আপনাকে উচ্চ মাধ্যমিক যে পর্যায়ে পৌঁছেছে আমাদের কোকন কালিকা শিক্ষা সদন, তাতে আপনাকে শিক্ষক হিসেবে পাইনি। এটা আমাদের খুব কষ্টের ব্যাপার। কিন্তু তখন যদি এইচএস লেভেল হতো, উচ্চ 8 থেকে মাধ্যমিক থেকে যদি উচ্চ মাধ্যমিকে আসতো, তাহলে কিন্তু আপনাকে যদি পেতাম, কিন্তু আমাদের খুবই উপকার হতো এলাকাবাসী। না, ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু ওটা হচ্ছে প্রকৃতির নিয়মের বাবা চলে যেতে হবে। পরে আমার সময় যখন আমাকে যেতে হবে, সেটা হচ্ছে গৃহজগৎ ছেড়ে আমাকে চলে যেতে হবে। আমার চাকরি সূত্রতে যা সরকারি বাঁধা ধরা নিয়ম আছে, সেই বাঁধা ধরা নিয়মের বন্দি আমি একদম। কিন্তু স্যার, এখানে আমি একটা বলতে চাই, আপনি তো হাঁটু কাদা জল পেরিয়ে শিক্ষকতা করেছেন, কিন্তু বর্তমানে এখন তো রাস্তাঘাটের উন্নতি প্রচুর হয়েছে, এখনকার শিক্ষকরা খুব ভালোভাবেই যাতায়াত করতে পারেন। সেটা আমি খুবই খুশি আশা করি। এতে কি পড়ানোর আগ্রহটা মাস্টারমশাইদের আরো বাড়বে, যে হ্যাঁ, কষ্ট করে আসতে হচ্ছে না, তাহলে এতে ভালোভাবে পড়ানো যাবে। এই জায়গাটায় তখন তার কারণ হচ্ছে যে নিজস্ব তাগিদা, ছেলেমেয়েদের কিছু দেব নিজস্ব তাগিদা, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। তার কারণ আমি রিটায়ার করার কিছুদিন আগে পর্যন্ত নতুন টিচাররা সবাই আমাকে বারবার ধরে প্রণাম করতো, স্যার আপনার জায়গাটা আমরা ফিল আপ করতে পারবো না। তার কারণ আপনি সেই যে আমরা এসে দেখেছি ঘন্টা পড়লে চলে গেছেন, আবার ঠিক আপনি ঘন্টা পড়লে ঠিক চলে আসছেন, এইটা কিন্তু আমরা পেরে উঠতে পারলাম না। জানি না আসলে আমাদের অলসতার জন্য না ইচ্ছাকৃত ভাবে করছি, আমরা ঠিক বুঝতে পারি না, কিন্তু আপনারটা দেখে আমাদের কিন্তু সত্যিই লাগে যে এই জিনিস আমরা পারলাম না। স্যার, আমি পরের কোশ্চেনে আসছি। কোকন কালিকা শিক্ষা সদনে এমন কিছু যা শিখি আপনাকে রোজ মনে করিয়ে দেয়? সেটা হচ্ছে যে ওই স্মৃতি বলতে যে সব থেকে বড় হচ্ছে যে স্কুলটা আর মায়ের নামে স্কুল, যিনি স্কুল করে গেলেন ব্যোমকেশ ভট্টাচার্য মশাই, আর ওইখানে থেকে গেছে যে এই যে আমি স্কুলটাকে আরো উন্নতি করব, এই যে একটা ইচ্ছা, এবং তাকে কিন্তু আমরা বলে গেলে আমি আজও পাই। স্যার, পরের কোশ্চেন, আপনার এই শিক্ষকতা প্রফেশনালটাকে বেছে নেওয়ার কারণ কি? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে। আপনার বেছে নেওয়ার কারণটা ঠিক, এই বেছে নেওয়ার কারণটা বর্তমান যুগে যা চাকরির পরিস্থিতি এবং তখন যা চাকরির পরিস্থিতি ছিল একই, ট্র্যাডিশনটা চলেছে কিন্তু আরো প্রকট হচ্ছে। আপনি তো ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে পারতেন, কিন্তু শিক্ষকটা হওয়ার কারণ কি? শিক্ষকটা হচ্ছে যে আমার মাস্টারমশাই একদিন হচ্ছে বাবাকে বলেছিলেন যে যদি তোমার ছেলে শিক্ষক হয়ে কোনদিন আসতে পারে, তাহলে জানবে যে এটা পুনর্জন্মের সাধনা। শিক্ষকতা করা হচ্ছে পুনর্জন্মের সাধনা। বাবা আমাকে বারে বারে বলতো তাই। তাই হচ্ছে জানি না কোনো কারণে বসতে আমি হয়তো সেই একটা মনের সদিচ্ছা থেকে কিংবা তাগিদা থেকে, কিংবা হয়তো আমার এইটাই ছিল, যেটাকে আমরা নসিব বলি, কপাল বলি, যাই ভাগ্য বলি, যাই বলি না কেন, এই সেটা হয়তো আমি এই জায়গায় এসে পৌঁছে। স্যার, পরের কোশ্চেনে আসছি। আপনার কাছে যে সমস্ত প্রাক্তন বা
বা বর্তমান ছাত্রছাত্রী যারা পড়াশোনা করেছেন সে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আপনি আজও খুবই জনপ্রিয় শিক্ষক। এই আপনার জনপ্রিয়তার কারণটা জানতে চাই, কারণ প্রচুর মাস্টারমশাই আছেন, তাদের মধ্যে আপনি অন্যতম জনপ্রিয়তার দিক থেকে প্রতিটা মানুষের কাছে। সেটা অবশ্য এলাকার মানুষ আজও বলে, হ্যাঁ, ছাত্রছাত্রীরা বলে, কিন্তু ওই যে ওটা কি করে হয়, কেমন করে হয়, ওটা ঠিক আমিও করতে পারবো না। স্যারেরা যে সমস্ত নতুন টিচাররা তারা বলছে, স্যার আমরা আপ্রাণ চেষ্টা করি, কিন্তু আপনার জায়গা ফিল আপ করতে আমরা পারবো না। তার কারণটা হচ্ছে যে যেটাকে সবসময় বলে ছাত্র দরদি। হ্যাঁ, আমি রাস্তা দিয়ে হেঁটে গেছি, বাড়ির উঠছে তার মায়েরা, হ্যাঁ, তোদের ওখানে ঘোমটা প্রচলনটা খুঁজছিল, এক হাত ঘোমটা দিয়ে তার মুখ দেখছি না, সেটা ডাকছে, স্যার দাঁড়ান। আমি তখনই দাঁড়িয়ে গেছি, স্যার এই ব্যাপার কি হচ্ছে হচ্ছে। আমি এক পাও তাদের কাছে এখানে হচ্ছে যে আগিয়ে যাইনি যে না ডাকছে আমি চলে যাবো, আমি টিচার ডাকলে আমি না থামবো, কি বলবো না বলবে সমস্ত ব্যাপার নেই। আমি সব সময়তে, হ্যাঁ, ছেলে মেয়েদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, গার্জেনদের সাথে আমি খুব করে মিশেছি, না হলে আমি ডেকে পাঠিয়েছি। এই যে একটা, হ্যাঁ, ছাত্রকে যে শিক্ষকের মধ্যে যে একটা নিবিড় যে টান, যে সম্পর্ক, হ্যাঁ, সেটাই কিন্তু, হ্যাঁ, আমি কোনোদিন অমান্য করিনি। আজও কিন্তু আমি যেটা ঠিক খোঁজ নিচ্ছি কে কোথায় আছে না আছে, আজও যদি একদম, বলে এটা না, আপনার আমি ভালো একটা গুণ, যেটা প্রতিটা প্রাক্তন ছাত্রছাত্রীদের সঙ্গে আপনি এখন বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়েছেন। ফেসবুক জনপ্রিয় মাধ্যম, আপনি ফেসবুকে প্রতিটা প্রাক্তন স্টুডেন্টদের সঙ্গে একদম নিবিড় ভাবে মিশে গেছেন, কিন্তু তাদের সঙ্গে আপনি যোগাযোগ করছেন, মানে যাদের ফোন নাম্বার নেই বা হয়তো 20 বছর আগে প্রাক্তন স্টুডেন্ট হয়ে গেছে ওই স্কুল থেকে, কিন্তু আপনি তাদের সঙ্গে ঠিক যোগাযোগ রেখেছেন। হয়তো আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন বা হয়তো ছাত্র আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, কিন্তু যোগাযোগটার মাধ্যমটা কি আপনার মনে হয় ভালো আগের থেকে? যোগাযোগটা এটা অনেকটা কিন্তু এই লকডাউনের পিরিয়ডে আমার বহু, হ্যাঁ, তোদের মতো প্রাক্তন ছাত্রছাত্রী আমি পেয়েছি। কেউ আছে লন্ডনে, কেউ আছে দিল্লি, কেউ আছে কলকাতায়, হ্যাঁ, তারা হচ্ছে ভেরি ভেরি প্লিজ স্যারটা নতুন করে আমরা পেয়েছি আমরা এর মাধ্যম দিয়ে, হ্যাঁ, সেটা তো একটা আশি আছে। আর এখনো আমি বদলগঞ্জ বাস স্ট্যান্ডে নামতে বলেছেন, হ্যাঁ, আমাদের কাছে স্কুলে পৌঁছাতে 8 ঘন্টা সময় লাগে। একদম, আমি নিজে দেখেছি, আমি নিজে প্র্যাকটিস করেছি। কারণ আমি বাস থেকে নামলে 5-10 জন মিলে আমাকে ঘিরে দাঁড়ায়, স্যার কেমন আছেন, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি। ছাত্ররা তখন ডাকে, স্যার আমি যেতে পারবেন না, হ্যাঁ, আমার গাড়িতে উঠে পড়ুন, হ্যাঁ, যেসব ছেলে টোটো চালায় তারা বসে উঠে পড়ুন, স্যার আমাকে পৌঁছে দিই, কারণ আপনি পৌঁছাতে পারবেন না। আর আমি যে জন্য এসছেন, হ্যাঁ, কিছুটা সময় কাটানোর জন্য, সেই সময়টা আমি কাটাতে পারবেন না। স্যার পরের কোশ্চেনে আসছি, বর্তমান যুব সমাজ বা স্কুল কলেজের পড়ুয়াদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? কারণ এখন যে অবস্থা, আপনি যে সময়ে আমাদেরকে পড়িয়েছেন তার পরিস্থিতি আলাদা ছিল, বর্তমান যুগে আরো 10 বছর পরে পরিস্থিতিটা বদলেছে। এই মুহূর্তে আপনি আমাদের এই যুব সমাজকে কি বার্তা দেবেন আপনি একজন শিক্ষক হিসাবে? এখন হচ্ছে যে আমরা যে সময়ের ছাত্র ছিলাম, যেভাবে তো আমরা মানুষ হয়ে এসেছি, সেই সেই সমাজ, আবার যখন শিক্ষকতা করলাম যে সমাজ, আজকের সমাজ, এর কোথাও মিল খুঁজে পাওয়া যাবে না। বর্তমান সমাজ একটা উচ্ছৃঙ্খল সমাজের মধ্যে দিয়ে চলছে। কিন্তু এটাকে কিভাবে আমরা মডিফাই করতে পারবো, মডিফাই করতে পারবো সেটা সেটা হচ্ছে সম্বন্ধে এটা হচ্ছে হচ্ছে সমাজ আজকে আমাদের কাছে দূষিত হয়ে গেছে। এখান থেকে তুলে আনতে গেলে এক একটা ফ্যামিলিকে, হ্যাঁ, খুব শক্ত হতে হবে, কিন্তু আমরা সেখানে তো নাগাল ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এই ফ্যামিলি পারে, মা বাবা তার ফ্যামিলি একটা ছেলেকে সেইভাবে করবে, কিন্তু নিশ্চিত থেকে সমাজে হবে। সমাজ তো দূষিত হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে। না স্যার, একটা আমি বলি, আগেকার কি হতো, মানে আমাদের থেকেও আরো 15 বছর 20 বছর আগে ফ্যামিলিতে হয়তো বাড়ি থেকে পড়াশোনা জানতো না, কিন্তু তারা স্কুলে তাদের বাচ্চাদেরকে পাঠিয়ে তাদের বাচ্চাদেরকে এমন ভাবে মানুষ করে দিতেন, কিন্তু বাবা মায়ের পড়াশোনা জানতেন না। স্কুলের মাস্টারমশাইরা এমন ভাবে তাদেরকে ভালোভাবে পড়াতেন, আমাদের যেমন একজন সামান্য উদাহরণ সুধীর বাবু, আমাদের স্যার, মাননীয় স্যার। কিন্তু এনারা তো আমাদেরকে পড়িয়ে মানুষ করেছেন। এমন এমন ফ্যামিলি আছে যাদের বাবা মারা পড়াশোনা জানে না, কিন্তু বর্তমান যুগে প্রতিটা বাবা মায়ের অধিকাংশ পড়াশোনা জানে, অথচ ছেলে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। এটা একবারে বাস্তব কথা। তাহলে এটাকে কিভাবে ব্যালেন্স করে আবার সে আগের মতো ফিরিয়ে আনা যায়, যাতে বাবা মারা পড়াশোনা যেমন জানা থাকবে, মাস্টারমশাইরা তাদেরকে পড়াবে, কিন্তু ছেলে ভালো থাকবে, ছেলে মেয়েরা কারো কোথায় অমান্য হবে না, পড়াশোনা করবে। এখন বর্তমানে ফ্রি ফায়ার, পাবজি এমন এমন গেম আসছে যেখানে তারা আসক্ত হয়ে যাচ্ছে। এ থেকে কিভাবে বাঁচা যায়? এটা হচ্ছে বিজ্ঞান আগাচ্ছে আজকে বাবা, হ্যাঁ, তো হয়েছে তো হয়েছে। এবার আবার কি হচ্ছে না,
নানা রকম হচ্ছে মনস্তাত্ত্বিক আলোচনা, চিন্তা ভাবনা, শিশুর মনের আঘাত না দেওয়া, তাদের কী করবে, এই যে বিভিন্ন ধরনের ভাবনা চিন্তাগুলো এসছে, তার সাথে বিজ্ঞানের বিভিন্ন প্রযুক্তি, এই সব মিলেমিশে গিয়ে হ্যাঁ একটা হচ্ছে যাকে বলেছে একটা মানে মুড়ি ঘন্ট হয়ে যাচ্ছে। কাজে হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় থাকবে না, একদম কিছুতেই পারা যাবে না। তার কারণটা হচ্ছে সেই সমাজ, সেই শাসন, সেই ভাবনা, সেই চিন্তা ভাবনা আজকে অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। অনেক পরিবর্তনের মাধ্যমেতেও যতটা হ্যাঁ, বাবা মা তাকে গাইড করে আগিয়ে নিয়ে যেতে পারছে, সেটাই টিচারদের মধ্যেও আজকে সেই হয়তো কোথাও তাদের ঘাটতি আছে। ঘাটতি আছে বলেই যে কোথাও তুই আজকে বলছিস যে স্যার আমরা তো শুধু স্যারেদের কাছে পড়ি আমরা মানুষ হয়েছি, আমাদের কোনো টিউশন ছিল না, কোনো কিছু ছিল না, একদম। সব থেকে তাহলে তখন স্যার কীভাবে হতো? তাহলে হয়তো কোথাও একটা উভয় দিক থেকে ছাত্র, শিক্ষক, অভিভাবক, এদের মধ্যে কোথাও কোথাও কোনো জায়গাতে কিছু কিছু এমন ঘাটতি জিনিস আছে যেটাকে সেখান থেকে তুলে আনা কিন্তু খুব শক্ত। কাজে আজকের দিনেতে নিয়ে আর বিগত দিনের চিন্তা ভাবনাটা কিছুতেই মেলাতে পারা যাবে না। আজকে যে মোবাইল ফোন ক্লাস চলছে, সবই হচ্ছে, কিন্তু বাকিটা সে তো ঘাঁটছে, শুধু ক্লাসটা করছে কি করছে না, তা সেটাকে আমরা রোধ করতে পারছি না, পারবো না, কারণ দিতে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে, তা এইসব হচ্ছে চিন্তা ভাবনাগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। স্যার বলছি, আসার সময় আপনার বাড়িতে কতগুলো পুরাতন ছবি দেখতে পাচ্ছিলাম, যেটা এই মুহূর্তে ক্যামেরাটা উপর দিকে তুলে দেখতে পাওয়া যাবে, যে সারি সারি লাইন দিয়ে সেই ছবিগুলো আছে, প্রচুর ছবি। যত সম্ভব আপনারই এগুলো ছোটবেলার ছবি। ব্যাপারটা হচ্ছে আপনার ছোটবেলার এমন কিছু ঘটনা যা আজও মনে পড়ে, সে সাঁতার কাটা হতে পারে বা খেলাধুলা বা কোনো, আমরা সেগুলো জানি না বা আপনার বাড়ির লোকও জানে না, কিন্তু এই ইন্টারভিউর মাধ্যমে আপনি সেগুলো হয়তো আমাদেরকে জানাবেন সংক্ষেপে। ছোটবেলায় হচ্ছে তেমন কিছু স্মৃতি বলতেছে, ছবিগুলো এই ছবিগুলো হচ্ছে সবই হচ্ছে আমার আছে। দেবো। এই ছবিটা কার? আপনার? এটা তখন আপনি কিসে পড়েন? তখন আমি হচ্ছে মোটামুটি হচ্ছে আমি গ্রাজুয়েশন ভর্তি হয়েছি, ও কলেজে ভর্তি হয়েছি। ও। তারপরে কি বলতেছে, মনের মধ্যে একটা জিদ ছিল, একটা খুব অভাবে তো মানুষ হয়েছে। আর তখনকার দিনে বেতন দিয়ে পড়তে হতো, বেতন দিয়ে পড়তে হতো, মানে সেই পয়সাটা দেওয়ার মতো ক্ষমতা ছিল না। তৎকালীন যুগে সেক্রেটারিকে বাবা ধরে কোনো মতো অনুনয় বিনয় করে, যাতে সিস্টেমগুলো ছিল ফুল ফ্রি, মানে বেতনটা লাগবে না, হাফ ফ্রি, 1/3 এরকম সব সিস্টেম ছিল। সে হচ্ছে পয়সা দিয়ে সে পড়তে হতো। আর সবসময় তো একটা ছিল যে অন্তত সেই যে কষ্টটা, সেই কষ্টটা করে পড়েছি। এমন হচ্ছে ওই স্কুল জীবন থেকেই আমি হচ্ছে টিউশনি করেছি, স্কুল জীবনে টিউশনি, কলেজ জীবনে টিউশনি, আবার হচ্ছে চাকরি করতে এসে আমার টিউশনি। ছোটবেলায় সাঁতার কাটা, কাবাডি খেলা। সে তো আসছে, কাবাডি খেলা হচ্ছে, সাঁতার কাটা ছিল, তারপর হচ্ছে আমাদের হচ্ছে কি বলতো যেটাকে আজকে কি বলতো বউ বাচ্চি খেলা বলে, চিটে খেলা, নুন এখন বর্তমানে এই খেলাগুলোর নামই আমরা অধিকাংশ জানি না, আপনি যে খেলাগুলো বললেন, সেটা কারণ মোবাইলে এমন এমন গেম আসছে যেখানে আমাদের পুরাতন ফিজিক্যালি যে খেলাগুলো ছিল সেই খেলাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেটা 100 বার। আজকে আমরা সেগুলো আর চাইছি না, ছেলেমেয়েরা সেগুলোকে আর পছন্দ করছে না। নতুন কি সবাই সাগ্রহে বরণ করছে। এবার পুরাতন যে বলছে কতটা ভালো ছিল আর কতটা খারাপ ছিল, সেটা আজকের দিনে এসে আমরা বিচার বিবেচনা করছি। কিন্তু আজ নতুন যুগের যারা পথিক, তারা তো নতুনটাকে বেশি করে সাগ্রহে বরণ একদম করবে। স্যার, এবং প্রতিটা ছেলে মেয়েই তাই করছে। সেটা তো 100 বার। এটা হচ্ছে তার এখন রুচি বদলাচ্ছে, মানুষের চিন্তা ভাবনা বদলাচ্ছে। কাজের সাথে সেই শিক্ষকের সাথে তাদের পোশাক আশাকের সাথে বর্তমান যুগে স্যারদের সাথে মিল খুঁজে পাওয়া যাবে না বাবা, বুঝলে? কাজের সাথে এটা তো হবে না। তবে হচ্ছে উচিত যারা শিক্ষকতা করতেছে, আমি হয়তো বলবো যে অন্তত আমাদের দিকে ছেলেমেয়েরা শিখবে, যেখানেতে সেইখানে তো রুচি মার্জিত, ভদ্র, রুচিশীল পোশাক পরিচ্ছদ আছে, সব থেকে ভালো। একটা সমাজের মেন কারিগর কিন্তু শিক্ষকরাই, যেখানে শিক্ষকরা পারে একটা সমাজকে গড়তে। কিন্তু তার একটা, আপনার কি মনে হয় বর্তমান যুগে ঘাটতি রয়েছে শিক্ষক হিসাবে? আপনার কি মনে হয়? এখন হচ্ছে যে এগুলো একটু যোগ করতে ঘাটতিটা বলতে এটা last বর্তমান যুগের অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কিছু কিছু শিক্ষক সেই জায়গা থেকে হয়তো সরে আসতে বাধ্য হচ্ছে, বিচ্যুত হচ্ছে আমি বলবো না, সরে আসতে বাধ্য হচ্ছে।
আর এই পরিবেশ পরিস্থিতির উপরেতে বেশ করে চলতে গিয়ে এই যে তাদেরকে সেখান থেকে সরে আসতে হচ্ছে, তার মানে হচ্ছে শিক্ষার যে মানোন্নয়ন, যেটাকে বলা হচ্ছে যে শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। এই কারিগরের কাছ থেকে যদি কোনোক্রমেতে যদি কোথাও যদি ত্রুটি বিচ্ছিত হয়ে যায়, তাহলে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার ক্ষেত্রেতে নিঃসন্দেহে সেখানে কিছু একটা ঘাটতি থেকে যাবে, একদম এটা অস্বীকার করা যাবে না। ঠিক আছে। যে চিন্তা ভাবনা ছিল, সেই চিন্তা ভাবনা হয়তো এখনকার মাস্টারমশাইদের অনেকেরই নেই, আবার থাকলেও কেউ রাজনৈতিক কারণেও দেখাতে চায় না। কারণ আপনি আমাদেরকে পড়ার সময় না পারলে বকতেন, মারতেন, আমরা সেইগুলো তখন রাগ করতাম। কিন্তু আজকে বুঝতে পারছি আপনি আমাদেরকে মারতেন, ধরতেন আমাদের ভালোর জন্যই। সেটা 180 এটা হচ্ছে সব থেকে বেশি অনুপ্রেরণা হচ্ছে আমার বাবা মায়ের। বাবা মায়ের যে অবদান প্রতিটা ক্ষেত্রেই থাকবে, সবসময় থাকবে, কিন্তু আমি আমার বাবা মায়ের যে এত বেশি অনুপ্রেরণা, যার জন্য আমি এই জায়গায় আমি আসতে পেরেছিলাম। আমি যখন খাতা দেখতাম, কার সাথে যদি দুটো কথা বলতাম, তখন আমার বাবা বলতো যে বাবা এটাকে রেখে দিই, রেখে দাও, তুমি দুটো কথা বলে নাও, পরে তুমি খাতাটা দেখো। তার কারণ তোমার উপরে তো ছেলেটির ভবিষ্যৎ নির্ভর করছে। তাহলে এইরকম হচ্ছে বাবা মা। তখন যখন আমি শিক্ষকতা হয়েছি, তখনও কিন্তু বাবা মা ঠিক সেই সঠিক না, আপনাকে তো করে আমরা গেছে। সবসময় সাদা মাটাই দেখি, কারণ আপনি যখন স্কুল যেতেন তখনও সাদা মাটা ভাবে না ছিল, মানে কোনো কিছু রংচটা পোশাক না ছিল, চুলের কোনো স্টাইল। কিন্তু বর্তমান যুগে ঠিক আছে স্যার।